প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন জনতার দর্পণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা দৃষ্টি দেব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির বিষয়টি নিয়ে। 51 বছর আগে এই দিনটিতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করা হয়। তারও আগে আমরা যদি দেখি যে 1972 সালের অক্টোবরে বিশ্ব শান্তি পরিষদ সিদ্ধান্ত নেয় জাতির পিতাকে তার অবদানের জন্য, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের জন্য বিশ্ব শান্তি পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্তটি তারা নেন। এরপরে 73 সালের এই দিনটিতে সংসদ ভবনে বিশাল একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করা হয় এবং সেই দিনটিতে শান্তি পরিষদের জেনারেল সেক্রেটারি রমেশ চন্দ্র তিনি বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু উপাধিতে ভূষিত করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে তার বাবার দেখানো পথেই বা তার আদর্শেই দেশ পরিচালনা করছেন এবং বিশ্ব শান্তিতে ভূমিকা পালন করছেন। আমরা যদি দেখি যে বাংলাদেশে পার্বত্য শান্তি চুক্তি, আমরা যদি দেখি যে রোহিঙ্গাদের যখন অনুপ্রবেশ ঘটে তখন মানবিক কারণে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দান, যে কারণে শেখ হাসিনার আজকে বিশ্ব শান্তিতে তিনি ভূমিকা রেখে চলেছেন এবং প্রশংসিত হচ্ছে তার ভূমিকা। আজকে আমাদের শিরোনাম আমরা নির্ধারণ করেছি বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক, শেখ হাসিনার শান্তির দর্শন। আমাদের অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং এবি নিউজ 24-24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। সুভাষ সিংহ রায়, আপনাকে স্বাগত জানাই। আপনাকেও ধন্যবাদ। আমি শুরু করব অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান স্যারকে দিয়ে। স্যার, আপনার কাছে শুরুতেই জানবো যে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির 51 বছর, আজকের এই দিনটিতেই তাকে এই পদকে ভূষিত করা হয়েছিল। এবং বঙ্গবন্ধুর যে দর্শন, সেই দর্শনেই কিন্তু এগিয়ে চলেছে দেশ। সেই জায়গাটি থেকে আপনার বিশ্লেষণ জানতে চাইব। আপনাকে ধন্যবাদ। আমরা যেই মহাপুরুষ, বাঙালি জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতার জুলিও কুরি শান্তি পুরস্কার নিয়ে আজকে এখানে আলোচনা করতে বসেছে, সেই মানুষটার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এটি আসলে আজকের প্রজন্মকে হয়তো ঠিক বোঝানো যাবে না যে 51 বছর আগে এই শান্তি পুরস্কারের কী তাৎপর্য ছিল বা কেনই বা বঙ্গবন্ধুকে এই শান্তি পুরস্কারটা দেওয়া হলো। আপনাকে মনে রাখতে হবে যে আপনি শুরুতেই বলেছেন যে 1972 সনে 10 অক্টোবর বার্লিনে অনুষ্ঠিত যে আফ্রিকান শান্তি সম্মেলনের যে কমিটি তারা ঠিক করেছিল, এটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশ শত্রুমুক্ত হলো 16ই ডিসেম্বর 71। এটা 1 বছরের একটু বেশি সময়ে এই সিদ্ধান্তটি হচ্ছে। তখন কিন্তু বাংলাদেশকে জাতিসংঘে সদস্যপদ দেওয়া হয়নি। আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের বিরুদ্ধে তখনকার চীন, পিপলস রিপাবলিক অফ চায়না যেটাকে বলা হতো, সেই চীন আমাদের বিরুদ্ধে ভেটো দিয়েছিল এবং আরব দেশগুলো প্রায় সকলে আমাদের বিরোধিতা করেছিল। আমরা জাতিসংঘের সদস্য হই নাই, আমাদেরকে বিশ্বের অনেক বিদেশি স্বীকৃতি দেয় নাই। কিন্তু সেই প্রেক্ষাপটে এই যে আফ্রিকান যে শান্তি সম্মেলনের সামনের বছর মানে 73 সনের অনুষ্ঠিত ঢাকায়ও তার প্রস্তাব করে, আমরা কিন্তু তখনও প্রস্তুত ছিলাম না যে সেখানে হবে, সেখানে আমরা বঙ্গবন্ধুকে তারা সেই পুরস্কারটি দিবে। এটি কিন্তু বাংলাদেশের তখনকার প্রেক্ষাপটে একটা বিশাল একটা মানে শুধু সংবাদ না, আমাদের বিজয়ের একটা কারণ ছিল, একটা অর্জন, একটা বিজয় যদি আমরা বলি, এটাই প্রথম স্বীকৃতি। এবং যেটা আপনি বললেন যে সংসদ ভবন, এখানে কিন্তু সংসদ ভবন তখনও কিন্তু এখনকার সংসদ ভবন না, কিন্তু সেটা কিন্তু চালুও হয়নি। সংসদ ভবন চালু হয়েছে কিন্তু অনেক পরে, নির্মাণাধীন সংসদ ভবন, সেখানে প্যান্ডেল খাটিয়ে করা হলো। যাক, সেটা অন্য প্রসঙ্গ। এই যে শান্তি পুরস্কারের তাৎপর্য, তখনকার যে তাৎপর্য, বর্তমানে যে সময়, দুটোর মধ্যে কিন্তু একটা মিল আছে। কারণ যখনকার কথাটা আমরা বলছি 72-73, বিশ্ব ছিল একটা অশান্ত বিশ্ব। কারণ একদিকে ভিয়েতনাম যুদ্ধ তখনও শেষ হয় নাই, ক্যাম্বোডিয়াতে যুদ্ধ চলছে, ভিয়েতনামে যুদ্ধ চলছে, এই সবগুলোর যুদ্ধেরই কিন্তু
মূল হোতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজকে যারা গণতন্ত্রের কথা বলে, আজকে যারা মানবাধিকারের কথা বলে, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হচ্ছে, গৃহহারা হচ্ছে, মারা পড়ছে। সেরকম একটা পরিস্থিতিতে একজন সাম্রাজ্যবাদের ভয়াবহ বিস্তারের চেষ্টা করা হচ্ছে। আরেকদিকে হচ্ছে বিশ্বে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, এখন সোভিয়েত ইউনিয়ন নাই, দুর্ভাগ্যবশত এখন রাশিয়া হয়ে গিয়েছে, তারা আরেকটা বলয়ের আছে। এবং মাঝখানে কিছু দেশ ছিল, এখন হয়তো অনেকগুলো দেশ ভাবে নাই, যে আমরা আমেরিকাকে সমর্থন করব না, আমরা রাশিয়ার পক্ষেও যাব না, আমরা একটা মধ্যপন্থা অবলম্বন করব। তো সেই সময়ে এই যে এই প্রেক্ষাপটে, এইসবের প্রেক্ষাপটে কিছু দেশ কিছু ব্যক্তির সহায়তায় বা চিন্তাধারার ফসল হিসেবে নন অ্যালাইন মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন একটা দানা বেঁধেছিল। তার মধ্যে জামাল আব্দুল নাসের, যাকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করা হয়েছিল। তারপরে নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, নাক্রুমা, ঘানার, তারপর মার্শাল টিটো, ইউগোস্লাভিয়ার, এখন ইউগোস্লাভিয়া নাই, বঙ্গবন্ধুর অত্যন্ত কাছের মানুষ ছিলেন। আহমেদ সুকার্নো, ইন্দোনেশিয়ার, তাকে উৎখাত করেছিল সিআইএ। তো তারা মিলে ঠিক করে যে আমরা একটা নন অ্যালাইন কনফারেন্স করব। তো সেটা ভিন্ন প্রেক্ষাপট। তখন কেন তারা নন অ্যালাইন কনফারেন্স করতে চেয়েছে বা মুভমেন্ট করতে চেয়েছে? আমরা শান্তি চাই। অনেক হলো, প্রথম বিশ্বযুদ্ধের পরে আশা করা হয়েছিল শান্তি আসবে, আসে নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আশা করা হলো শান্তি আসবে, আসে নাই। আমরা একটা শান্তি চাই। তো এই শান্তি চাই আমরা তো বলছি। তো শান্তির জন্য আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, রাষ্ট্রনায়কদের কাছে যেতে হবে। কার কাছে যাব? দেখা যাবে সেই সময় আপনি 72, 71, 72, 73-এর প্রেক্ষাপটে চিন্তা করে যদি করেন, বিশ্বে যে কজন নেতা লাইমলাইটে উঠে এসছেন, তার মধ্যে একজন আমাদের অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ তিনি আজীবন বাঙালির কী বলে স্বার্থের জন্য পাকিস্তানের সামরিক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছেন, সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করেছেন, পাকিস্তানের শোষকদের বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু সব লড়াই, তার সব আন্দোলন, সব সংগ্রাম কিন্তু শান্তিপূর্ণভাবে ছিল। তিনি কখনো ওই চোরাগুপ্তা হামলা, গ্রেনেড মারা, মানে এই ধরনের অশান্তি দিয়ে মানুষের দাবি আদায় করতে চান নাই। তিনি কারাগারে কী বলে যে অনশন ধর্মঘট করেছেন, কিন্তু অশান্তি সৃষ্টি করে শান্তির চেষ্টা করেন নাই। এবং সেই প্রেক্ষাপটে 70-এর নির্বাচন হলো, 71-এর মুক্তিযুদ্ধ হলো। তাই 71-এর মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত উনি পুরো বাংলাদেশের সমস্যাটাকে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা পারেন নাই তিনি পাকিস্তানের হানাদার বাহিনীর কারণে এবং পশ্চিমা কোনো দেশের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মদতের কারণে বাঙালিদের উপরে হত্যাযোগ্য 9 মাস ধরে চলল। বিশ্বের কাছে মানে আমাদের ন্যায্যতাটা, আমাদের উনি ন্যায্যতা উদ্ধার করা তো অনেক চেষ্টা, বিশ্বে অনেক ধরনের নেতারা অনেক চেষ্টা করেছে, যে যেমন ঔপনিবেশিক শাসন থেকে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীন করেছে, যেমন আলজেরিয়া, হ্যাঁ, স্বাধীন করেছে। আবার দক্ষিণ আমেরিকায়, আফ্রিকার অনেক দেশে এরকম চেষ্টা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু ওরকম গেরিলা যুদ্ধের মাধ্যমে করতে হবে এরকম কোনো চিন্তা করেন না। শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মাধ্যমে শান্তির প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, যাক তিনি সেটা পাকিস্তান শাসক গোষ্ঠী সেটা মেনেন নাই। সে বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করতে হয়েছে, মানে এটা হলো শান্তির জন্য যুদ্ধ, যেটাকে আমরা বলি। তো বাংলাদেশ স্বাধীন হলো। তো ওই সময়ে প্রেক্ষাপটে যদি দেখেন, বিশ্বে আরেকটা নেতা দেখাতে পারবেন না বঙ্গবন্ধু সমতুল্য, যিনি শান্তির মাধ্যমে একটা দেশ প্রতিষ্ঠা করেছেন, শান্তির মাধ্যমে তার দেশের মানুষের মুক্তির চেষ্টা করেছেন এবং সেটা আদায় করেছেন। সো ওই সময়ের প্রেক্ষাপটে যদি আমি বলি যে হি ওয়াজ দি রাইট পারসন, তিনি হচ্ছেন একদম সঠিক ব্যক্তি, যাকে এই শান্তি পুরস্কার দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছিলেন বার্লিনে। বৈঠকটি হয়েছিল বার্লিনে, পরবর্তী বছর এখানে এসেছিলেন। এবং এটা প্রথম বাংলাদেশ স্বীকৃতি দেয় না অনেক দেশ, বেশিরভাগ দেশই দেয় নাই। চীন তো মার্কিন জাতিসংঘে আমাদের ভিটো দেওয়া শুরু করলো আমাদেরকে স্বীকৃতি না দেওয়ার জন্য। সেই সময়ে এই ঢাকা আফ্রিকান যে শান্তি সম্মেলনটা হলো, এই যে রমেশচন্দ্র এসেছিলেন, রমেশচন্দ্র ভারতীয় একজন বংশোদ্ভূত, উনি বামপন্থী রাজনীতি করেছেন আজীবন, সম্ভবত 1992 সনের দিকে মারা গেছেন উনি। তো তারা এসে বঙ্গবন্ধুকে সেই শান্তি পুরস্কার পদকটা তুলে দিয়েছিলেন। সেটা একটা অসাধারণ মুহূর্ত, যে আমরা নতুন একটা সদ্য স্বাধীন দেশ একেবারে ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশে, এখন বাংলাদেশে, তখনকার বাংলাদেশকে চিন্তা করা সব, তখন অনেক জায়গায় ধোঁয়া উঠছে। হ্যাঁ, আমি 72 সনে সিলেট গিয়েছিলাম, দেখি যে অনেক জায়গায় তখনও ধোঁয়া উঠছে। তো সেই অবস্থার মধ্যে তাকে শান্তির জন্য পুরস্কারটা দেওয়া, তাকে স্বীকৃতিটা দেওয়া, এটা আমাদের খুব দরকার ছিল। আমি মনে করি যে ওই সময় এইটি আমাদেরকে, আমাদের যে গর্ব, আমাদের যে গৌরব, আমাদের যে
কি বলে যে অর্জন, সেটাকে অনেক উপরে নিয়ে গিয়েছিল। রাষ্ট্র হিসেবে অনেক দেশের চিন্তন আমাদের দেশকে এই একটা শান্তি পুরস্কারের কারণে বিশ্বের অনেক দেশে, বিশেষ করে ইউরোপের অনেক দেশে আমাদেরকে পরিচিত করেছে। দক্ষিণ পূর্ব এশিয়া অনেক দেশে আমাদেরকে পরিচিত করেছে। আফ্রিকার এত দেশ তখনও ছিল না, কিন্তু তখন আফ্রিকার দেশগুলো ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। তাদের অনেক নেতা, অনেক ব্যক্তিরা বাংলাদেশ সম্পর্কে জানতে পেরেছে। এটা ছোট্ট একটা দেশ যে কিভাবে শান্তির জন্য তার নেতা তার আজীবন সে লড়াই করেছে। স্যার, আপনার কাছে আসবো, আমি একটু সুভাষ সিংহ রায়ের কাছে যেতে চাই। সুভাষ সিংহ রায় স্যার বললেন যে বঙ্গবন্ধুর রাজনীতি শুরু থেকেই অহিংস শান্তিপূর্ণ রাজনীতি। বঙ্গবন্ধুর সংগ্রাম থেকে শুরু করে যদি আমরা পরবর্তীতে দেখি যে আমরা কয়েকদিন আগেই জাতির পিতার কন্যার, বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করলাম। সেই জায়গাটিতে আমরা যদি একটু দৃষ্টি দিই, বঙ্গবন্ধু কন্যাও কিন্তু এসে গণতন্ত্রের জন্য, ভোট ভাতের জন্য শান্তিপূর্ণ লড়াই, এবং পরবর্তীতে আমি আমার ভূমিকাতেই বলেছি যে এই যে রোহিঙ্গাদের আশ্রয় দান, পার্বত্য শান্তি চুক্তি, বাবার দর্শনের পথেই কি কন্যার পথ চলা? একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমাকে যুক্ত করছেন, যে কারণে আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধু নিয়ে গবেষণা করতে যেয়ে আমাকে অনেক জায়গায় যেতে হয়েছে। আমি আন্তর্জাতিক শান্তি সম্মেলনে না, আন্তর্জাতিক একটা ছাত্র আন্দোলনের একটি সম্মেলনে আমাকে পিয়ংইয়ং যেতে হয়েছিল ছাত্রনেতা থাকা অবস্থায়। সেখানে ফিদেল কাস্ট্রো এসেছিলেন, এবং ফিদেল কাস্ট্রো যখন খুব কাছে এসে গেছেন, আমি লম্বা কোট পরা, দুই পকেটে আমি বঙ্গবন্ধুর দুটো মাঝারি সাইজের ছবি রেখে দিয়েছিলাম। কারণ আমার ধারণা ছিল ফিদেল কাস্ট্রো যে দূর থেকে বঙ্গবন্ধুর ছবিটি দেখে, তার কাছে আমি যেতে পারবো। ঘটেছেও তাই। আমাকে নিরাপত্তা কর্মীরা প্রথমে পকেটে হাত দেওয়ার সাথে সাথে আটকে দিলেন। আমি নাছোড়বান্দা, আমি যখন আবার অন্য পকেটে যে আছে তারা বুঝতে পারেননি। আমি যখন তুলে ধরেছি তখন তো নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কাছে ইশারা চলে এসেছে, নির্দেশ চলে এসেছে। আমি কাছে যেতে পেরেছি। আমি তাকিয়ে আছি। বঙ্গবন্ধুর ছবিটি যখন সামনে দিয়েছি, কয়েক সেকেন্ডের মধ্যে ফিদেল কাস্ট্রোর মতন এরকম একটা মানুষ তার চোখ দিয়ে জল ঝরে বঙ্গবন্ধুর ছবির ওপরে পড়ল, এবং ছবির পিছনে লিখে দিল, হি ওয়াজ দ্য গ্রেট লিডার অফ দ্য প্রলেতারিয়েট। আপনি যে 23শে মের প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করেছেন, অধ্যাপক আব্দুল মান্নান মোটামুটি সব বর্ণনায় দিয়েছেন কেন জুলিও কুরির শান্তি পুরস্কার বঙ্গবন্ধুকে দেওয়া হয়েছিল। কারণ এখানে যারা পুরস্কার পেয়েছেন তারা কোনো জগৎ খ্যাত, এবং এই আপনি নেলসন ম্যান্ডেলার থেকে শুরু করে যাদেরকে দেওয়া হয়েছিল, জওহরলাল নেহরু, তারা সকলে কিন্তু জগৎ খ্যাত। সেটা আর বিস্তৃত করার সুযোগ নাই। বঙ্গবন্ধু 23শে মেতে যে বক্তৃতা দিয়েছিলেন দ্বিতীয় দিনে, শান্তি সম্মেলনের দ্বিতীয় দিনে, যেদিনকে তার পুরস্কার দেওয়া হয়, পুরস্কার তুলে দেওয়া হয়, বক্তৃতার প্রতিটা অক্ষর কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা অক্ষর। তিনি বলেছেন 1952 সালে আমি চীনে গিয়েছিলাম, যেটা পিস কনফারেন্স ছিল, যেটা এশিয়ান এবং প্যাসিফিক রিজনের শান্তি সম্মেলন। 38টি দেশ অংশগ্রহণ করেছিল। প্রসঙ্গ করে এনেছে কিন্তু 1956 সালে এই বিশ্ব শান্তি পরিষদের অনুষ্ঠানে বঙ্গবন্ধু কিন্তু দিয়েছেন, এবং সেটা 5 থেকে 9 এপ্রিল হয়েছে 1956 সালে। আপনি বক্তৃতার মধ্যে দেখবেন সব কিন্তু তিনি উল্লেখ করেছেন। এবং বঙ্গবন্ধুর এই যে যদি জীবন দর্শন যদি আমরা অনুভব করার চেষ্টা করি, আত্মস্থ করার চেষ্টা করি, তার কথাগুলোকে যদি আমরা মর্মে ধারণ করার চেষ্টা করি, দেখব যে প্রতি মুহূর্তে মনে যেন আমাদেরকে জাগিয়ে তুলছেন বিশ্ব শান্তির জন্য। আপনি চিন্তা করতে পারেন, যেটা অধ্যাপক আব্দুল মান্নান কিছুটা ইঙ্গিত দিলেন, আপনার আরব ইসরায়েল যুদ্ধ যখন 1973 সালে অক্টোবর মাসের 6 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, স্যার 19 দিনের যুদ্ধ হয়েছিল।
এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর একমাত্র পৃথিবীর রাষ্ট্রনায়ক, যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাহসটি দেখায় নাই। বঙ্গবন্ধু সেখানে 28 জনের একটি চিকিৎসক দল পাঠিয়েছিলেন। আজকে যে আমরা জাতিসংঘে যে শান্তি মিশন, সেই মিশনের যাত্রা শুরু করেছেন বঙ্গবন্ধু, এবং এই চিকিৎসক দলের যারা গিয়েছিলেন তারা হাজার হাজার মানুষের চিকিৎসা করেছেন এবং 1 মাস ব্যাপী, এই 28 অক্টোবর থেকে 22 নভেম্বর পর্যন্ত এই সময়টাতে। এবং চিকিৎসক দলের কাছে তখন 73 সালে অক্টোবর মাসে আপনি চিন্তা করতে পারেন 4 টন চা পাঠিয়েছিলেন তাদের দিয়ে এই দামেস্কতে এবং সিরিয়াদের এই মানুষের জন্য। মানে কতটা অগ্রগতি ছিলেন, যে কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে তার যে পররাষ্ট্র নীতির যে দর্শন, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এটা জাতিসংঘের সর্বশেষ যে অধিবেশন, পূর্ণাঙ্গ অধিবেশন, সেই অধিবেশনের সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এটা জাতিসংঘের মুখবন্ধে ওপরেই কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। আপনি 74 সালের জাতিসংঘের সাধারণ ভাষণের কথা বঙ্গবন্ধু যা কথা যে আব্দুল মান্নান বললেন, এতবার ভেটো দিয়েছে চীন, তারপরও বঙ্গবন্ধু তার সৃজনশীল দক্ষতায়, কূটনীতিক দক্ষতায় সে কিন্তু অধিবেশনের তিনি জাতিসংঘের সদস্যপদ লাভ করেছেন বাংলাদেশ। আর 25 সেপ্টেম্বর যখন ভাষণ দেন, সে ভাষণ তখন ইউটিউবে পাওয়া যায়, সবাই এখন দেখতে পারে। এবং এখনও যেন প্রতিদিনের জন্য, প্রতি মুহূর্তের জন্য, সারা বিশ্ববাসীর জন্য গুরুত্বপূর্ণ। এবং আজকের যে কথাগুলো আমরা বলছি, যে সারা পৃথিবীর যে যুদ্ধের চারিদিকে যে আগ্রাসন, প্রত্যেকটি কথা বঙ্গবন্ধু 74 সালে 25 সেপ্টেম্বর বলে গেছে, প্রতিটা কথা বলে গেছেন। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রসঙ্গ বলতে গেলে তো অনেক সময় ধরে বলতে হবে, কারণ তিনি এই শান্তির জন্যে 6 বছরের নির্বাসিত জীবন শেষ করে তিনি ঝুঁকি নিয়ে বাংলাদেশে এসেছিলেন। এবং এই তার যে শান্তির দর্শন জাতিসংঘে, এটা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। অতএব এই যে অর্জনের জায়গাটি, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে যাদের সাথে বন্ধুত্ব করতেন, যেমন আলজেরিয়াসের যে নেতার কথা সবসময় মনে পড়ে আমার, ওয়ারে বুমেদিন, প্রতিটা পদক্ষেপে বঙ্গবন্ধুকে সহায়তা করেছেন এবং বঙ্গবন্ধু থেকে তিনি সাহায্যের হাত বাড়িয়েছেন। কারণটি হচ্ছে ওই 1956 সালে এপ্রিল মাসে 5 তারিখ থেকে 9 তারিখে যে বিশ্ব শান্তি পরিষদের যে সম্মেলন, সেই সম্মেলনে বঙ্গবন্ধু গিয়েছিলেন। এবং সেই ভাষণগুলো কিন্তু এখন আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, সে ভাষণগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। এই জন্য বলবো, বঙ্গবন্ধু জুলিও কুরির শান্তি পুরস্কার আমাদের বাঙালি জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ সেই সময়টাতে এই সারা পৃথিবী যখন বিভক্ত হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ যখন আবার ঘুরে দাঁড়ানোর যে লড়াইটি করছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, তখনও কিন্তু বঙ্গবন্ধু কিন্তু কোথাও কিন্তু থেমে থাকেননি। বঙ্গবন্ধু সে বিখ্যাত উক্তি, যেমন সালভেদার আলেন্দে, তাকেও কিন্তু এই জুলিও কুরি পদক ভূষিত করা হয়েছে। বঙ্গবন্ধু বলেছে যে আমার অবস্থা চিলের আলেন্দের মতো হয়, তবু আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করবো না। বিশ্ব এক দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। এবং ফিদেল কাস্ট্রো তো তার পরবর্তী ভাষণে বলেছিল যে শেখ মুজিব, আপনি তো আমাকে একটু রক্ষা করে দিলেন, সাম্রাজ্যবাদের বুলেট সবসময় আমাকে অনুসরণ করতো, সবাই আমাকে বলতো, তো এখন দেখছি সাম্রাজ্যবাদ চিনে ফেলবে আপনার এই ভাষণের পর, সেই বুলেট আপনাকেও অনুসরণ করবে, আপনাকে না, এখন আমাকে বাদ দিয়ে আপনাকেই অনুসরণ করবে। তারা বুঝে ফেলেছে এবং বুঝে ফেলবে যে আপনি আমার চেয়েও অনেক ভয়ঙ্কর তাদের কাছে। অতএব এই যে 23শে মে আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ দিন। আমাদের এই আজকের দিনে আমরা সত্যিই স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং তিনি যে আদর্শের পথ রেখে গেছেন এবং তিনি যে শান্তির দর্শন প্রতিষ্ঠিত করে গেছেন সারা বিশ্বব্যাপী। আমি শেষ করে আনছি, বঙ্গবন্ধুর প্রথম বিদেশ সফর হচ্ছে ভারতের কলকাতা, যদি আপনি ওই অর্থে স্বাধীন দেশে আসার পরে।
এবং তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে তিনি প্রথম সরকার রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তনের এই রাস্তায় তিনি দিল্লিতে নেমেছিলেন, কিন্তু তার বিদেশ সফর কিন্তু প্রথম কিন্তু কলকাতা, এটা 6 ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 1972 সালে 6 ফেব্রুয়ারি, অর্থাৎ 10ই জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি, এক মাসেরও কম সময়। আপনি যদি ওই 6 তারিখের যে 20 লক্ষ মানুষের সামনে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন, আপনি নিশ্চয়ই এখনও গড়ের মাঠটা কিংবা উদ্যানটি আপনার এখনও চোখের সামনে ভাসবে যে কত বড় মাঠ সেরা। বঙ্গবন্ধু সেখানে যে বক্তৃতা দিয়েছিলেন, তিনি বলছেন যে আমার প্রত্যাশা, আমি এই অঞ্চলে শান্তির এলাকা প্রতিষ্ঠিত করতে চাই। আমি শ্রীলঙ্কা, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, এমনকি পাকিস্তানকেও সাথে নিয়ে আমি এলাকায় শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। আপনি চিন্তা করতে পারেন, মাত্র এক মাসেরও কম সময়ে যেই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে আমরা এত রক্তদান করে, এত নারীর ইজ্জতের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা লড়াই করেছি, কিন্তু শান্তির যে অন্বেষণ তার কিন্তু সবসময় চলছে। বঙ্গবন্ধু 6 ফেব্রুয়ারি বক্তৃতাটা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তিনি কুমিল্লার দাউদকান্দিতে একই বক্তৃতায় কিন্তু তিনি দিয়েছিলেন। অর্থাৎ বঙ্গবন্ধু সবসময় শান্তির অন্বেষণ করেছেন। আমি শেষ করছি এক জায়গায়, 2021 সালে কোভিডকালীন সময়ে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স তারা কিন্তু সেন্টার ফর তারা কিন্তু একটা বঙ্গবন্ধুর ওপরে একটি আলোচনার আয়োজন করলো বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষে। সেখানে ডক্টর অমর্ত্য সেন প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ থেকে রেমান সুবান ছিলেন। তার সেখানে অমর্ত্য সেন বলছেন, দ্য সাবকন্টিনেন্ট ক্যান লার্ন ফ্রম বঙ্গবন্ধুস আইডিয়া অফ সেকুলারিজম। এবং তার দেশ ভারত যদি এটা অনুসরণ করে তাহলে ভারত উপকৃত হবে, আশপাশের দেশ উপকৃত হবে। অতএব এই বঙ্গবন্ধুর যে দর্শনের কথা আমরা বলি, আপনি তার অসমাপ্ত আত্মজীবনীতে প্রতিটা পাতায় পাতায় কিন্তু তার আমরা খোঁজ মিলে আসে। বঙ্গবন্ধু বলছেন যে তিনি এখানে একটা কমনাল হারমোনি তৈরি করতে চান। তিনি যখন পাকিস্তান সৃষ্টি হওয়ার পর প্রথম করলেন গণতান্ত্রিক যুবলীগ, আর তিনি লিখছেন তার ডায়েরিতে যে কেন তিনি গণতান্ত্রিক যুবলীগ করেছিলেন, কেন তার সেই উদ্দেশ্যটা ছিল। তিনি বলছেন যাতে হিন্দুরা দেশ ত্যাগ না করে। আপনি খেয়াল করতে পারছেন, বঙ্গবন্ধু সেই কথাটাই বলেছেন। প্রফেসর আব্দুল মান্নান আরও বলতে পারবেন, এই 46-এর দাঙ্গা, সেখানে কলকাতাতে হিন্দু মুসলমান নির্বিশেষে কিভাবে বঙ্গবন্ধুর দ্বারা উপকৃত হয়েছিলেন, সেটা আমরা ইতিহাস তো সব জানা। দেখতে পাই। আপনার কাছে আসবো, আমি আবারও যেতে চাই অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান স্যারের কাছে। স্যার, সুভাষ সিংহ রায় খুব সুন্দরভাবে বর্ণনা করলেন। আপনার কথাতেও এসেছে এই যে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক এবং আজকের এই যে 51 বছর, এই সময়ে সেই পদকের আবেদনটা এবং আজকের যে বিশ্ব পরিস্থিতি, সেখানে তার আমি সুভাষ সিংহ রায়কে প্রশ্নটি করেছিলাম, আপনাকে একই প্রশ্ন করছে যে তার কন্যার এই আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তার কন্যার এগিয়ে চলা সেই জায়গাটিতে। দেখেন, 51 বছর আগের কথা, যে কথাটা আমরা বলছি, তখন যেরকম শান্তিটা একটা মহার্ঘ ছিল, আমরা শান্তি খুঁজছি কিন্তু পাচ্ছি না। তার 51 বছর 50 বছর পরে এসেও কিন্তু কি পরিস্থিতি খুব বদলেছে? বদলায়নি, বরং আরো খারাপ হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আরো ভয়ঙ্কর হয়েছে। এখন ফিলিস্তিনে আপনার ইসরায়েল মার্কিন মদদে হাজার হাজার শিশু, নারী, পুরুষ নির্বংশ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যারা প্রতিদিন সারা দুনিয়াকে সবক দেয় গণতন্ত্র এবং মানবাধিকারের বিষয়ে, তার রাষ্ট্রপতি জো বাইডেন বলছেন যে সেখানে কোনো গণহত্যা হচ্ছে না। ইন্টারন্যাশনাল ক্রাইমস যে কোর্ট হেগে এই গত 21 তারিখ আদালতে ইসরায়েলকে দোষী সাব্যস্ত করার জন্য যে চিফ প্রসিকিউটর তিনি আবেদন করেছেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কথা বলেছেন নেতানিয়াহুর বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের
একাধিক সেনেটর এবং কংগ্রেসম্যান কি বলল, যে আইসিসিকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। বাইডেন বলল ওখানে কোনো গণহত্যা হচ্ছে না। অনেকে হয়তো জানে না যে আইসিসি এটা একটা কিন্তু জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন, কিন্তু সেটা মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেটা স্বীকার করে না, স্বাক্ষরও করেনি। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা আইন আছে যেটাকে বলা হয় হেগ ইনভেশন অ্যাক্ট। এটা নিয়ে আমি কয়েকবার লিখেছি। এটা বুশের সময় এটা প্রথম একটা এক্সিকিউটিভ অর্ডার ছিল, এটা আইনে পরিণত করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইমস কোর্টে যে হেগে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা, কোনো সংগঠন, কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচার করা হয়, বিচারের ব্যবস্থা করা হয়, দেখেন কত বড় একটা মানে ব্যাপার, যে আমরা চেষ্টা করলে, আমরা ইচ্ছা করলে হেগ দখল করতে পারবো। হেগ কিন্তু আরেকটা দেশের মানে একটা শহর, কিন্তু হল্যান্ডের একটা শহর। হেগ ইনভেস্ট করতে পারবো আমরা নেদারল্যান্ডসে। সেই দেশ এখন মধ্যপ্রাচ্যে বলেন, যে কোনো জায়গায় বলেন, অশান্তির সৃষ্টি করেছে। আজকের প্রেক্ষাপটে যদি দেখেন, এই যে ইসরায়েল নিয়ে আমরা তো কথা বলছি, সুভাষ সিংহ রায় বলেছেন সেই প্রথম আরব ইসরায়েল এই যে আর প্যালেস্টাইনের যে যুদ্ধটা হলো 73-74 সময়ে, এটা ভয়াবহ পরিস্থিতিটা আমি হয়তো ওই সময় বলতে পারবো, ওই সময় যেহেতু আমার ওইটা বোঝার সময় হয়েছে, বয়স হয়েছে। এখনকার প্রেক্ষাপটে বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান বলেন আর সরকার প্রধান বলেন, জাতিসংঘে দাঁড়িয়ে এই যুদ্ধের বিরুদ্ধে, এই গণহত্যার বিরুদ্ধে, গণহত্যা শব্দটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসে লেখা যাবে না, জেনোসাইড লেখা যাবে না, অকুপেশন লেখা যাবে না। সেই মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু আমাদের নিত্যদিন গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পত্রিকায় কিন্তু জেনোসাইড, অকুপেশন, ইনভেড এগুলি একদম লেখা যাবে না। তিনি জাতিসংঘে দাঁড়িয়ে এই ইসরায়েলের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছেন। কোনো আরব দেশ কিন্তু এই যাবৎ বলেনি। এখন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা হচ্ছে, ফিলিস্তিন যে হত্যা করা হচ্ছে, বঙ্গবন্ধু তখন বলেছিলেন আরব ইসরায়েল যুদ্ধের একই জিনিস, তার কন্যা বলেছেন। কন্যা তো কন্যা শুধু জাতিসংঘে না, G30 সামিট হলো, দিল্লিতে সামিট হলো, ব্রিক্স সম্মেলন, সব জায়গায় কি বলেন, আমরা শান্তি চাই। কারণ ওআইসি বলার আগে বঙ্গবন্ধুর কন্যা বলেছে। এবং শুধু বলেন নাই, তিনি বলেছেন আমরা সহায়তা দিয়েছি, সাহায্য দিয়েছি, পাঠিয়েছি এখান থেকে, আমরা যতটুকু সামর্থ্য আছে সেই সহায়তা সাহায্যটা আমরা দিয়েছি। এবং আরেকটা জিনিস অনেকে হয়তো এখন ভুলেও গেছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান দখল করলো, তাদের তথাকথিত ওই মিত্রবাহিনী, মার্কিন যুক্তরাষ্ট্র আবার সব জায়গায় দখল করতে গেলে একটা মিত্রবাহিনী জোগাড় করে। সেখানে ব্রিটেন থাকে, অস্ট্রেলিয়া থাকে, ওই নেটোভুক্ত কিছু দেশ থাকে, তাদের পশ্চিমা কিছু জোট থাকে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র বা সেই তথাকথিত মিত্রবাহিনী বাংলাদেশকে অনুরোধ করেছিল যে আপনারা আমাদেরকে সৈন্য দেন কিছু। বর্তমান প্রধানমন্ত্রী তখন প্রধানমন্ত্রী ছিলেন, যে আমাদের তো ওখানে কোনো স্টেকস নেই, আমরা কেন আমাদের সৈন্যবাহিনী পাঠান নাই উনি। তো এই যে শেখ হাসিনা পিতার যোগ্য কন্যা, কারণ কি 101টা কারণ আমি বলতে পারবো, কিন্তু শান্তির কথা এই যে আমরা হয়তো আপনি ওইটা বলেন নাই, যে সীমান্ত চুক্তি হলো সেই 72 সনে মুজিব ইন্দিরা চুক্তি যেটাকে বলি, সেই সমস্যাটা 47-এর পর থেকে যে বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল, ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল কি মানবত জীবনযাপন করে, আমি সেটা দেখেছি। সেখানে ছিটমহলে গিয়েছি, ছিটমহল থাকা অবস্থায় গিয়েছি। আবার ছিটমহলটা এই সমস্যাটা যে সমাধান করে শান্তিপূর্ণ উপায়ে, কোনো যুদ্ধ করে না, আলোচনার মাধ্যমে। পরেও স্যারের সাথে আমি গিয়েছি, হ্যাঁ ও সুভাষ গিয়েছে, যে আমরা গিয়েছি। তারপরে দাসিয়া চড়াই, তারপরে পার্বত্য শান্তি চুক্তি। পার্বত্য শান্তি চুক্তির আমি একটু ব্যাকস্টেজ কিছু আমার কাজ ছিল, করেছি। আমি গভীর অরণ্যে গিয়েছি, শান্তি বাহিনীর সাথে কথা বলেছি। আমার কাছে এক সময় মনে হচ্ছিল এটা একটা অসম্ভব ব্যাপার, এই যে এদের সাথে শান্তি করাটা, কারণ এত অবিশ্বাস, সেটাকে ওই জায়গায় নিয়ে এসে শান্তি চুক্তিটা করা, সেটা তো একমাত্র শেখ হাসিনার সম্ভব হয়েছে। এর আগে তো বেগম জিয়া যখন সরকারে ছিলেন তিনি চেষ্টা করেছিলেন, তাকে তারা বিশ্বাস করেনি। বলে যার স্বামী এই অশান্তির সৃষ্টি করার পিছনে মূলত দায়ী, তার স্ত্রীকে আমরা বিশ্বাস করতে পারি না। কিন্তু শেখ হাসিনার সময় শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমি অস্ত্র সমর্পণ অনুষ্ঠানেও ছিলাম খাগড়াছড়িতে, তারা বিশ্বাস করছে কোনো তৃতীয় পক্ষের
কোনো সহায়তা ছাড়া শান্তি চুক্তিটা হয়েছে। অথচ আপনার এই দেশ শ্রীলঙ্কায় দেখেন যে শান্তি চুক্তিটা ওই হলো ওই তামিল টাইগারদের সাথে, সেটা একাধিক দেশ যেটা দুতিয়ালি করেছে। আবার প্যালেস্টাইনে যে শান্তি চুক্তির কথা আমরা বলি, আপনার বিভিন্ন সময় চেষ্টা করা হয়েছে, সেটা আরেক দেশে গিয়ে করা হয়েছে। বাংলাদেশ কিন্তু কোথাও গিয়ে শান্তি বাহিনীর সাথে শান্তি চুক্তি করার কথা বলে, এটা একমাত্র শেখ হাসিনার বেলায় সম্ভব হয়েছে। গঙ্গার পানি নিয়ে আমরা কতদিন পাকিস্তান আমল থেকে বলতেছি ফারাক্কা ব্যারেজ, কিছু হচ্ছে না। হ্যাঁ, আজকে এখানে হয়তো আমি জানি না কতটুকু সময় হবে, বঙ্গবন্ধু যখন দিল্লি গেলেন, এটা ফারুক চৌধুরী তখন ফরেন সেক্রেটারি ছিলেন, ওনার একটা বই আছে প্রিয় ফারজানা নামে, অসাধারণ একটা বই, বঙ্গবন্ধুর সাথে যিনি কাজ করেছেন। দিল্লিতে গিয়ে ফারাক্কা নিয়ে কথা হবে, একটা ড্রাফট হবে, চুক্তিটা না, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং। তো তারা ওই আধিকারিক বলে, আমরা সচিব পর্যায়ে বলি, সভা হলো দিল্লি সাউথ ব্লকে, যে তারা একটা ড্রাফট করলেন। হ্যাঁ, তো আমরা যেভাবে ড্রাফট করে যে আমরা ন্যায্য পানি বন্টনে মানে হলাম, কি বলে যে একমত হলাম। বঙ্গবন্ধু দেখার পরে বলে এটার মানে কি? তো বললো যে স্যার আমরা ন্যায্যতার ভিত্তিতে, কয় এর কোনো নম্বর নেই, ন্যায্যতা আমি একটা বলবো, তুমি একটা বলবা। তখন বলে যে আমি এখানে একটা ফিগার চাই, আমি একটা সংখ্যা চাই। তো ইন্দিরা গান্ধী আসলেন, জিজ্ঞেস করলেন প্রাইম মিনিস্টার, ইজ দেয়ার এনি প্রবলেম? বললো নো, উই আর জাস্ট ডিসকাসিং সার্টেন ল্যাঙ্গুয়েজেস। তখন ইন্দিরা গান্ধীর সাথে বলে আই ওয়ান্ট টু টক টু ইউ, আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। বলে আমি এখানে একটা ফিগার দিতে চাই, ন্যায্যতা মানে আপনি একটা ন্যায্যতা বলবেন, আমি একটা ন্যায্যতা, সেটা মিল হবে না। আমরা 10,000, 20,000, 30,000 কিউসেক একটা কথা। তখন টাইপরাইটারের যুগ, তখন কম্পিউটারের যুগ না, আবার সেই কাগজ নিয়ে দৌড়ালেন আপনার সচিব, এই সেক্রেটারিরা, অ্যাসিস্ট্যান্টরা, সেই টাকা টাইপ করে আনলেন। তো ফারুক চৌধুরী লিখছেন, যারা আজকে গঙ্গার পানি চুক্তি নিয়ে কথা বলে, ফারজানা, এই কথাগুলোকে মানুষ জানে না। তো বঙ্গবন্ধু এমন একজন ডিপ্লোম্যাট ছিলেন, এবং আমি বলবো তার কন্যা শেখ হাসিনা ঠিক একইভাবে, যেই চীন আমাদেরকে বাধা দিয়েছে, সেই চীন আমাদের একটা বড় এখন ডেভেলপমেন্ট পার্টনার। যে মার্কিন যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের পিছনে গণহত্যার একটা অন্যতম কারণ ছিল পাকিস্তানকে সহায়তা দানকারী হিসেবে, সেই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কিন্তু লার্জেস্ট ডেভেলপমেন্ট পার্টনার, ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের এনার্জি সেক্টরে। এবং শি জিনপিং বাংলাদেশের সফরে এসে প্রথম আলো এবং ডেইলি স্টারে দুটো নিবন্ধ তার নামে ছাপা হয়েছিল, এবং বাংলাদেশকে সোনার বাংলা বলেছে, এবং যেই চীন কোনোদিন বাংলাদেশকে মেনে নেয়নি। এবং চীনকে আপনি আপনার ডেভেলপমেন্ট পার্টনার করছেন, রাশিয়াকে করছেন, জাপানকে করছেন, ভারতকে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে করছেন। এটা চারটিখানি কথা না, কিন্তু সব এগুলো অনেকে চীন তো আমেরিকার ঘোষিত শত্রু, সেই চীনের সাথেও আমরা লেনদেন করছি, বাণিজ্য করছি, তারা মেগা প্রজেক্ট করছে, যুক্তরাষ্ট্রের সাথে করছি। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। এই যে বঙ্গবন্ধু বলেছিলেন সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা, এর উৎকৃষ্ট প্রমাণ আর কোন একটা দেশ আছে আমাকে বলুন তো? কি বলে, আমাদের পাশের দেশ ভারতের বিশাল একটা দেশ, ওরা এখন চীনের সাথে একটা উপরে একটা টেনশন আছে। আমেরিকার সাথে এই সদ্য ইরান নিয়ে একটা টেনশন শুরু হলো। তার মানে বঙ্গবন্ধুর আদর্শকে শেখ হাসিনা ঠিক মতো ধারণ করেছেন, এবং শুধুমাত্র উনি ছাড়া এই মুহূর্তে আমি কাউকে দেখছি না যেটা ধারণ করে এটা বাস্তবায়ন করতে পারেন। যে কারণে এখন আমাদের এখনও কিন্তু ষড়যন্ত্রতে নাই, সেটা আমি বলবো না, ষড়যন্ত্র অনেক বেশি গভীর হয়েছে এখন, সেটা আবার পাশ্চাত্য দেশগুলোর কারণে হয়েছে। কিন্তু শেখ হাসিনা যেগুলো ট্যাকেল করছেন, এগুলোকে মোকাবেলা করছেন, এগুলোকে সামাল দিয়ে সামনের দিকে যাচ্ছেন। আমাদের কি বলে যে এক্সপোর্ট বাড়ছে, আমাদের ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স বাড়ছে, উন্নয়ন সহযোগিতা বাড়ছে, জাতিসংঘে আমাদের যে কি বলে যে উপস্থিতি, সে শান্তিরক্ষা মিশনে হোক বা জাতিসংঘের সাধারণ পরিষদে হোক, বিভিন্ন প্যালেস্টাইন নিয়ে যত সব প্রস্তাব উত্থাপিত হয়, বাংলাদেশের সেই ভূমিকা, সেগুলো তো একমাত্র শেখ হাসিনার কারণে হয়েছিল। স্যার, আপনার কাছে আসবো, আমি সুভাষ সিংহ রায়ের কাছে যেতে চাই। সুভাষ সিংহ রায়, আপনি আজকে আমরা যে আলোচনাটা করছি যে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রদান নিয়ে, এই জায়গাটিতে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশ সরকার একটি শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, একটি খসড়াও মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। 2 বছর পর পর এই পদক দেয়া হবে।
এই জায়গাটিতে আপনার বিশ্লেষণ একটু জানতে চাই। এই এটা তো গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটা আমাদেরকে স্মরণ করানো দরকার এবং সারা বিশ্বে এই বার্তা ছড়িয়ে দেওয়া দরকার। মানে আপনি খেয়াল করতে পারেন রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, তিনি এখনো বেঁচে আছেন। এই যে আমি বললাম না যে আরব ইসরায়েল যুদ্ধের সময় যে 28 জনের দল পাঠিয়েছিলেন বঙ্গবন্ধু, 22 জন সৈনিক আর বাদবাকি সচিব পর্যায়ে উপসচিবের নেতৃত্ব ছিলেন কিন্তু রাষ্ট্রদূত মোহাম্মদ জমির। এবং যুদ্ধ যখন শেষ হয়ে গেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে এবং তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ওই দামেস্কের যে গ্র্যান্ড মসজিদে যে দোয়া হয়েছিল সেটা তো স্মরণীয় হয়ে আছে। এবং তার পরপরেও কিন্তু 21টি মধ্যপ্রাচ্যের দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়। অর্থাৎ বঙ্গবন্ধুর যে দর্শনটি সারা বিশ্বব্যাপী কিন্তু প্রশংসিত হয়েছে এবং তারা গ্রহণ করেছে। আমি অধ্যাপক আব্দুল মান্নানের সাথে একেবারেই একমত এবং স্যার আরও বেশি ভালো বলতে পারবেন। আপনি জাতিসংঘের যে সাধারণ দিবসে বঙ্গবন্ধুর যে ভাষণ, সেই ভাষণের আপনি যত পড়তে থাকবেন, যত আবার নতুন করে পড়বেন, জোরে জোরে পাঠ করবেন, দেখবেন পৃথিবীর সমস্ত ইতিহাসের কথা, নির্যাতিত মানুষের পক্ষে একজন দেশের কথা, একজন নেতার কথা আর অনুভূতির কথা পুরোটাই ব্যক্ত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 2016 সালে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় বললেন, সাধারণ অধিবেশনে, যে আপনাদের উন্নত দেশগুলোর মানবাধিকার সংজ্ঞা আমি বুঝি না। আটলান্টিক মহাসাগরের এপারে একটা মানবাধিকারের সংজ্ঞা, এক এক জায়গায় এক এক রকম। তা এই যে বঙ্গবন্ধু কন্যার যে দর্শন, সেটা তো তার পিতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন, মানুষকে ভালোবাসা। এবং আপনি অসমাপ্ত আত্মজীবনীর প্রথম ভূমিকার পরেই যে তার মানবতার কথা, তিনি যে নিজের হাতে সারা বিশ্বের মানবতার জন্যে, মানুষের জন্যে যে তার যে উক্তি, সেটা নিজের হাতের লেখা, সেটা কিন্তু করে ছাপানো হয়েছে এই বইতেই। আমরা একটা ব্যাপারে আমরা অনেক সময় পিছিয়ে থাকি, আমরা খুব দ্রুত ভুলে যাই এবং মনে রাখতে পারি না, মনে রাখতে চাইও না। আমার কাছে মনে হয় এটা। তা নাহলে বঙ্গবন্ধুর যে মানুষের প্রতি ভালোবাসা, ডেভিড ফ্রস্ট 72 সালে 8ই জানুয়ারি হিথ্রো বিমানবন্দরে বঙ্গবন্ধু যখন কাক ডাকা ভরে নামলেন, পাকিস্তানের কারাগার থেকে নিয়ে আসলেন, তখনই কিন্তু বঙ্গবন্ধু সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন ওই দিনটিতেই, যে আপনার একটা সাক্ষাৎকার নিব আমি। বঙ্গবন্ধু বলছেন যে আপনি আমার দেশে আসেন, আমি আপনার যত সময় চান সাক্ষাৎকার দিব। দেখেন, ডেভিড ফ্রস্ট কিন্তু দেরি করেনি। 8ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি কদিন মাত্র সময়, 10 দিন, মাত্র 10 দিন ডেভিড ফ্রস্ট কিন্তু ছুটে এসছেন। এবং ডেভিড ফ্রস্টের সাক্ষাৎকারটা এখন তো ইউটিউবে পাওয়া যায়, পুরো সাক্ষাৎকারটা তো আমাদের চোখের সামনে। অত বিস্তৃত পড়ে না। বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করছে যে আপনার সবচেয়ে বড় গুণ কি, যোগ্যতা কি? মানুষকে ভালোবাসি, আমার জনগণকে ভালোবাসি। অযোগ্যতা কি? আমি তাদের বেশি ভালোবাসি। যখন আবার জিজ্ঞেস করছে যে আপনার কার কথা মনে পড়তো পাকিস্তানের এই ভয়ঙ্কর দিনগুলোতে, কারাগারের দিনগুলোতে, আপনার প্রিয়তমা স্ত্রীর কথা, আপনার পুত্রকন্যার কথা, বঙ্গবন্ধু বারবার বলছেন আমার জনগণের কথা। অতএব এই যে নেতা, সেই নেতার তো যারা কাছ থেকে দেখেছেন কিংবা তার রাজনৈতিক দর্শনের ঠিকানা পেয়েছিলেন, তারা তো কখনো বলতে পারবেন না। কে বলেছেন তখন বিশ্ব আজ দুভাগ বিভক্ত, শোষক আর শোষিত? কে বলতে পেরেছেন? আমার অবস্থা চিরে রাজেন্দ্রের মতো হতে হয়। শোষিতের পক্ষে এই বক্তব্যগুলো বঙ্গবন্ধু ছাড়া কে এত জোরে বলতে বলেছেন? এবং সেটাকে তিনি ধারণ করতেন। আপনি দেখেন, ওই যে আপনার সামনে হয়তো থাকতে পারে সেদিনকার বঙ্গবন্ধুর যে ভাষণের যে কথাগুলো, আপনি চিন্তা করতে পারেন, আমরা চাই বিশ্বের সর্বত্র শান্তি বজায় থাকুক, তাকে সুসংগত করা হোক। বৃহৎ শক্তিবর্গ, বিশেষভাবে আগ্রাসী নীতির অনুসারী কতিপয় মহাশক্তির অস্ত্রসজ্জা তথা অস্ত্র প্রতিযোগিতার ফলে আজ সংকটজনক অবস্থার সৃষ্টি হয়েছে।
বিশ্বে এখন এই অবস্থাও বিরাজ করছে না? এর চাইতে খারাপ। নানান ঢঙে নানান রূপে এগুলো হচ্ছে না? তাই সেই বিষয়গুলোর জন্য বঙ্গবন্ধুকে আমাদের স্মরণ করতে হবে, বঙ্গবন্ধুর আদর্শের যে মর্মকথা মর্মে ধারণ করতে হবে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই 42-43 বছর যাবৎ যে 43 বছর লড়াই করছেন, সেই লড়াইয়ের তিনি যে বার্তাগুলো সারা বিশ্বব্যাপীকে দিয়েছেন, বিশ্ববাসীকে দিয়েছেন, সেইটা আমাদের মনে রাখতে হবে এবং নতুন প্রজন্মকে এই দীক্ষায় দীক্ষিত করতে হবে যে তিনি যে লড়াই করছেন সেই লড়াইটা কতটা সেই কবি নির্মলেন্দু গুণের ভাষায় আপনার পথে পথে পথের পাথর ছড়ানো। তিনি কবিতায় লিখছেন যে বঙ্গবন্ধু কন্যার উদ্দেশ্যে যে আপনার বেদনা আমি জানি, আপনি বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়িতে পা দিয়েছেন মাত্র, যেতে পাড়ি দিতে হবে দুর্গমগিরি কান্তার মরুপথ, আপনার পথে পথে পাথর ছড়ানো। শুধু পাথর কেন, পথে পথে গ্রেনেড ছড়ানো ছিল। সেই জায়গায় শান্তির কথা তিনি বলেই যান। বঙ্গবন্ধু বলেছিলেন শুধু সরকারের নীতিই নয়, আন্তর্জাতিক শান্তি ও সংহতি সুদৃঢ় করা আমাদের সংবিধানের অন্যতম অনুশাসন। আপনার কথাতে যেটা বোঝা গেল যে বঙ্গবন্ধুর যে আদর্শ, শান্তির আদর্শ, এই যে শান্তি বঙ্গবন্ধুর নামে যে শান্তি পদকের সিদ্ধান্তটি, নিশ্চয়ই এটি এই যে বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জি স্যার, আমরা একদম শেষ দিকে, আপনি নতুন করে কোনো কিছু যোগ করবেন? না, শুধু এই যে বঙ্গবন্ধুর নামে যে শান্তি পদক প্রবর্তন করার সিদ্ধান্ত হলো, এটা অত্যন্ত মানে সময়োপযোগী একটা সিদ্ধান্ত। তো আমার প্রত্যাশা থাকবে এই শান্তি পদক যেন সঠিক মানুষকে দেওয়া হয়। আজকে সারা বিশ্বে যতগুলো আন্তর্জাতিক পর্যায়ে পদক আছে, স্বীকৃতি আছে, এমনকি রাষ্ট্রীয় পর্যায়েও বিভিন্ন দেশে বা আমাদের দেশেও অনেক সময় সঠিক মানুষকে মূল্যায়ন করা হয় না, সঠিক মানুষকে এই পদকগুলো দেওয়া হয় না, স্বীকৃতি দেওয়া হয় না। সারা পৃথিবীতে যিনি অশান্তি এনেছেন হেনরি কিসিঞ্জার, তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে শান্তির জন্য। সেটা অনেকগুলো আছে। আরো আমি বলি, হিটলারকে 3 বার মনোনয়ন দেওয়া হয়েছিল। মহাত্মা গান্ধীকে তাও 3 বার দেওয়া হয়েছিল, মানে মনোনয়ন দেওয়া হয়েছিল। মহাত্মা গান্ধী ওয়াজ নট ফাউন্ড যে তাকে তিনি শান্তির জন্য কিছু করেন না। হিটলারকে মোটামুটি কাছাকাছি চলে গেছিল। উনি যদি রাশিয়া আক্রমণ না করতেন তাহলে তাকেও শান্তি পুরস্কার দিয়ে দেওয়া হতো। এখন কথা হচ্ছে ওই তালিকা হিটলারের নাম ছিল। উনি ভুলটা করেছেন, হিটলার ভুলটা করেছে রাশিয়া আক্রমণ করে, নাহলে সেও শান্তি পুরস্কারের একজন প্রাপক হয়ে যেত। আমরা আশা করব যে শান্তি পুরস্কার যোগ্য মানুষের হাতে যাবে, যোগ্য সংগঠনের হাতে যাবে, যারা শান্তির জন্য আজীবন কাজ করেছে। এখন বাংলাদেশে অনেকগুলো সংস্থা, এটা শুধু বাংলাদেশে নয়, একটা আন্তর্জাতিক মানুষ শান্তি পুরস্কার, যেমন ভারতের নেহরু পুরস্কার আছে বা বিদেশি বিভিন্ন দেশে আছে, ড্যাগ হ্যামারশোল্ডের নামে পুরস্কার আছে। এখন ওই জায়গাটা এটা মনে রাখতে হবে, কারণ আমাদের দেশে বলেন বিদেশে বলেন, শান্তির কথা বলে অনেকে অশান্তির জন্য কাজ করে। বাংলাদেশে আমি 2-4-5টা সংগঠনের নাম বলতে পারি, বিদেশের অর্থে চলে, সর্বক্ষণ শান্তির কথা বলে কিন্তু পিছনে সবসময় অশান্তির কাজ করে। এটা সরকারও জানে, এটা আপনিও জানেন, আমরাও জানি যে কাদের অর্থে এরা চলে, কী এদের এজেন্ডা এবং কি পাইলে ওরা খুব খুশি হয়। বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ একটা বড় কিছু কথা বলে, ওরে বা মনে হয় এদের আনন্দ। হ্যাঁ, তো ওই ধরনের সংগঠন, ওই ধরনের ব্যক্তি, ওই ধরনের সংস্থাকে যেন কখনো আমরা হয়তো দেখবো না কারা পাবে না, কারণ একটা আমাদের বয়স হয়েছে। আমরা চাইবো যে যোগ্য ব্যক্তিকে শান্তি পুরস্কারটা দেওয়া হোক। আবার এমন না যে এখন বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, সংস্কৃতি, যে সরকার একটা চলে গেলে ওগুলো সব বাতিল, হ্যাঁ, সেটা যেন না, এটা যেন পার্মানেন্ট হয়। হ্যাঁ, যে এই শান্তি পুরস্কার, যেমন ভারতে গান্ধীর নামে যে পুরস্কারটা আছে, সরকার কি আসলো না আসলো এটা মানে কোনো আসে যায় না, উনি শান্তি পুরস্কার দেওয়া ওই নামে দেওয়াই হবে। তো সুতরাং আমরা আশা করবো একটা মহৎ উদ্যোগ এটা যেন সফল হয়। আমরা শেষ দিকে, সুভাষ চন্দ্র রায়, একদম শেষ দিকে আপনি যদি 1 মিনিটে নতুন কিছু যোগ করেন। না, আমি তো যে কথাগুলো আলাপ করছি আমরা, এগুলোতে একটা কথাই আমরা বারবার বলবার চেষ্টা করেছি, যেটা অধ্যাপক আব্দুল মান্নানও বললেন। বঙ্গবন্ধু সারা জীবন শুধু শান্তির অন্বেষণ করেছেন এবং শান্তির জন্য জীবনের ঝুঁকি তিনি বারবার নিয়েছেন। তার কন্যাও কিন্তু বারবার কিন্তু সেই ঝুঁকিটা নিয়েছেন, এখনও সেই ঝুঁকিতেই আছেন। ওই যে ফিদেল কাস্ট্রো যখন বলেছেন যে আপনার এই বক্তব্য শোনার পরে এখন তো সাম্রাজ্যবাদীরা আমাকে অনুসরণ করবে না, আপনাকে অনুসরণ করবে।
সাম্রাজ্যবাদীর বুলেট আপনাকে অনুসরণ করবে। যখন এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদিও ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন উদ্বোধনের সময়, যখন বলছেন যে পৃথিবীতে স্যাংশন পাল্টা স্যাংশন দিয়ে পৃথিবীর মানুষকে অশান্তিতে ফেলে দিয়েছেন, রাশিয়াকে শিক্ষা দিতে চান ভালো কথা, কিন্তু সারা পৃথিবীর মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? এই কথা প্রথম উচ্চারিত হয়েছে বঙ্গবন্ধু কন্যার কণ্ঠে, আর কেউ কিন্তু বলেন। আমি এখানে একটা জিনিস বলি, এই স্যাংশন নিয়ে অনেকে লাফালাফি করে। একটা স্যাংশনের কারণে ইরাকে সাদ্দাম হোসেনের সময় কত হাজার লক্ষ মানুষ মানে বিনা চিকিৎসায় মারা গিয়েছে, কারণ কোনো ওষুধ কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট তাদের কাছে বিক্রি করতে পারে না, বিশেষ করে শিশুরা। শিশু খাদ্য রপ্তানি করা যাবে না। কত শিশু মৃত্যু হয়েছে, নর্থ কোরিয়াতে হয়েছে। এটা তো একটা গণহত্যা, মানে অস্ত্র ছাড়া গণহত্যা। কারা করলো? মার্কিন যুক্তরাষ্ট্র, সকল স্যাংশন। আমাদের যারা যুদ্ধ অপরাধী তাদের যখন শাস্তির জন্য আদালতের রায় পাওয়া গেল এবং বঙ্গবন্ধু কন্যা ঝুঁকি নিয়ে এটা করলেন, ঝুঁকি তো বলবই, অবশ্যই ঝুঁকি, তখন জাতিসংঘের মহাসচিব ফোন করেননি? তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তৎকালীন সময় তিনি ফোন করেননি যাতে এটা না করা হয়? অতএব আমাদের জায়গা আমাদের পরিষ্কার অবস্থান থাকতে হবে এবং বঙ্গবন্ধু সেই পথ দেখিয়ে গেছেন এবং সেই পথেই আমরা চলছি। সুভাষ রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান স্যার আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আর আলোচনা থেকে দুই আলোচকই খুব বিস্তারিতভাবে তুলে ধরলেন বঙ্গবন্ধুর শান্তির আদর্শ, বঙ্গবন্ধু যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে শান্তির বার্তায় দিয়ে গেছেন বিশ্বব্যাপী, এবং তার দেখানো যে আদর্শ, তার সেই আদর্শের পথেই হাঁটছেন বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনিও শান্তির বার্তা দিচ্ছেন এই ঝঞ্ঝাময় সময়ে। আমরা বাঙালিরা শেখ হাসিনার দেখানো শান্তির পথেই হাঁটব এবং একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি আজকের অনুষ্ঠান।